দর্শক, আমি আজহার মাহমুদ ক্যাম্পাস লাইভ 24.com এ আপনাদের জানাচ্ছি। আপনারা জানেন ক্যাম্পাস লাইভ 24.com এর নিয়মিত আয়োজন ক্যাম্পাস ভয়েস। আর আজকের বিষয় হচ্ছে করোনা ভ্যাকসিন প্রেক্ষিত বাংলাদেশ। এই বিষয়ে আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন দুইজন বাংলাদেশের খুব পরিচিত মুখ। আমি অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেব। দেশ বিদেশের প্রিয় দর্শক শ্রোতা সকলকে আন্তরিক শুভেচ্ছা। ক্যাম্পাস লাইভ 24.com এর আয়োজনে আজকের এই লাইভ অনুষ্ঠান শুরু হচ্ছে। আপনারা জানেন ক্যাম্পাস লাইভে বিভিন্ন সময় শিক্ষা, স্বাস্থ্য এবং বিভিন্ন বিষয়ে আমরা আলোচনার বিশেষ করে লাইভ অনুষ্ঠান আয়োজন করে থাকি। আর সেই কাজের অংশ হিসেবে আজকের এই লাইভ অনুষ্ঠান। বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। করোনা ভ্যাকসিন প্রেক্ষিত বাংলাদেশ। যে করোনার কারণে সারা দুনিয়াতে আজকে তছনছ হয়ে গেছে অনেক কিছুই। কোভিড-19 সারা দুনিয়ায় আমূল পরিবর্তন এনেছে। দেশ, রাষ্ট্র, সমাজ, সভ্যতা, কৃষ্টি, কালচারে করোনার সংখ্যা এনেছে নতুন মাত্রা। বিশ্বের 188টি দেশ আজকে আক্রান্ত হয়েছে, এই কোভিড-19 এর শিকার হয়েছে। বৈশ্বিক মহামারীর নোভেল করোনা ভাইরাসের মৃত্যুর মিছিলে ক্রমেই লোকজনের সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত সারা দুনিয়ায় 188টি দেশে 2 কোটিরও উপরে মানুষ আজকে সংক্রমণ হয়েছে, আক্রান্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছেন প্রায় 9.5 লাখের মতো বনি আদম। কেউ মা, কেউ সন্তান হারিয়েছেন, কেউ বা পিতা, আবার কেউ বা ভাই বোন হারিয়েছে ওনার ছবলে। কোভিড-19 বিশ্বে আমূল পরিবর্তন এনেছে এবং সেই আমূল পরিবর্তনের সময়ই মানুষ এই করোনা থেকে বাঁচার জন্য ধন্য হয়ে খুঁজছে। বাঘা বাঘা বিজ্ঞানী যারা আছে, সায়েন্টিস্ট যারা আছেন, গবেষক যারা আছেন, তারা অনেকটি দিশাহারা। তারা ভাবছেন এই করোনা থেকে কিভাবে বাঁচা যায়, কিভাবে বনি আদমকে, এই কোটি কোটি মানুষকে বাঁচানোর পথ আবিষ্কার করা যায়, সেই চিন্তায় তারা বিভোর হয়ে আছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই কোভিড-19 এর টিকা বা ভ্যাকসিন কোন দেশ তৈরি করেছে, কারা তৈরি করেছেন, কতটুকু অগ্রসর হয়েছে? আমরা ইতিমধ্যে জানতে পেরেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে এই কোভিডের এখন বর্তমানে অবস্থায় আবিষ্কারের চেষ্টা চলছে। এই চেষ্টার অংশ হিসাবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন মস্কোর গ্যামালিয়া ইনস্টিটিউট বিশ্বের প্রথম কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন করিয়েছে। তার মেয়ে ইতিমধ্যে এই ভ্যাকসিন নিয়েছেন বলেও তিনি দাবি করেছেন। দর্শক শ্রোতা, দেশ বিদেশ থেকে যারা শুনছেন, আমি প্রত্যেককে অনুরোধ করব, যারা আমাদের দর্শক, যারা শ্রোতা, আমাদের এই কথাগুলো ছড়িয়ে দেওয়ার জন্য আপনি লাইক, কমেন্ট ও মন্তব্য বা প্রশ্ন করে আপনিও আমাদের সঙ্গে হতে পারেন। অংশগ্রহণ করে দেশ, জাতি এবং মানুষের জন্য কিছু তার পক্ষ থেকে যতটুকু সম্ভব ততটুকু করা সম্ভব হবে। দর্শক, আমি আজকে পরিচয় করে দিচ্ছি আমাদের সঙ্গে, এবং তারাও দিবেন, আমি পরিচয় করে দিচ্ছি। এবং যারা নেপথ্যে থেকে ফার্মা জগতে নিজেদেরকে একটা অবস্থানে নিয়ে গেছেন, যারা ভ্যাকসিন বা টিকা আবিষ্কারের নেপথ্যে অনেক সময় কলকাঠি নাড়েন, কথা বলেন, সেই সব মানুষদের মধ্যে থেকে আমরা দুজনকে আজকে বাছাই করেছি। অত্যন্ত প্রাণবন্ত মানুষ জনাব ইশতিয়াক আহমেদ এবং অন্য আরেকজন ভাই আমাদের সঙ্গে আছেন, যোগদান করেছেন জনাব জিয়াউদ্দিন। আপনাদের দুজনকে
campuslife24.com এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের স্বাগত। জনাব ইশতিয়াক আহমেদ, আমি ওনাকে তার পরিচয় দিয়ে আমি একটা প্রশ্ন করতে চাই যে এই কোভিডের আমলে, এই কোভিড-19 বিশ্বের সকল আয়োজনকে আজকে ভিন্ন খাতে নিয়ে গেছে, ভিন্ন অবস্থানে নিয়ে গেছে আমাদের। সেই অবস্থান থেকে পরিত্রাণের জন্যে, বাঁচার জন্যে সারা দুনিয়াতে তোলপাড় চলছে, টিকা আবিষ্কারের কাজ চলছে, ভ্যাকসিন তৈরির কাজ চলছে। এবং সেই বিষয়ে আমি সামান্য প্রথমে কিছু আলোকপাত করার জন্য জনাব ইশতিয়াক আহমেদ ভাইকে অনুরোধ করছি। জনাব ইশতিয়াক আহমেদ। ধন্যবাদ আজহার ভাই আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। এটি একটি বিপর্যয় আমরা বলতে পারি মানব সভ্যতার ইতিহাসে, একটি নজিরবিহীন ঘটনা যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেটা আমাদেরকে বাধ্য করছে আমাদের দৈনন্দিন কার্যক্রম, আমাদের ডে টু ডে ইন্টারাকশন, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের কর্মজীবন, ইভেন আমাদের রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় একটা নিউ ওয়ে অফ, একটা নতুন ভাবে আমাদেরকে ভাবতে বাধ্য করছে। তো এটি একটি বাস্তবতা এবং এটা থেকে আমাদেরকে বেরোনোর জন্য খুব সহজ কোনো সমাধান আপাতত আমরা দেখতে পাচ্ছি না। এর মধ্যে একটি হচ্ছে যে বিভিন্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন যারা সায়েন্টিস্টরা আছেন, রিসার্চার এটা নিয়ে কাজ করছেন, তারা আমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে শেয়ার করছেন, কিছু স্বাস্থ্যবিধির কথা বলছেন, যেগুলো মেনে চললে আমরা হয়তোবা নিজেদেরকে এটা থেকে নিরাপদ রাখতে পারবো, বা যদি কেউ আক্রান্ত হন তখনও কিছু বেসিক স্বাস্থ্যবিধি আছে যেগুলো, বা বেসিক ট্রিটমেন্ট আছে যেগুলো নিয়ে একজন কোভিড আক্রান্ত রোগী কিভাবে নিরাপদে থাকতে পারেন এবং বা কিভাবে কোন পরিস্থিতিতে তাকে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, সেই জিনিসগুলো আমরা বাই দিস টাইম আমরা জেনেছি। বিভিন্ন মিডিয়ার কল্যাণে হোক, বিভিন্ন পত্র পত্রিকা, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার কল্যাণে আমরা মোটামুটি সবাই এখন সেই ব্যাপারগুলো জানি। তো এখন যে বিষয়টা নিয়ে সবাই কথা বলছে সেটা হচ্ছে ভ্যাকসিন। কবে আসবে সেই ভ্যাকসিন? এটা বহুল প্রতীক্ষিত। যতক্ষণ পর্যন্ত একটি ভ্যাকসিন আমরা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই আমাদের জীবনযাত্রাটাকে একভাবে মানিয়ে নিতে হচ্ছে। তো আমি একটু প্রথমেই বৈশ্বিক প্রেক্ষাপটটা আলোচনা করতে চাই যে কি হচ্ছে ভ্যাকসিন নিয়ে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, জনাব ইশতিয়াক আপনার কাছে আসবো। আপনি ইন্ট্রোডাকশনের কথা, মানে প্রাথমিক কিছু কথা শুনলাম, আমি ওনার কাছ থেকে প্রাথমিক সংক্ষিপ্তভাবে ছোট্ট করে প্রাথমিক কথা আপনার কাছে প্রশ্ন করবে, আমরা চলে আসবো করি। জনাব জিয়াউদ্দিন, আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি কোভিডের ছোট্ট করে যদি কিছু এই ভ্যাকসিনের বিষয়ে কিছু বলতেন। জি, ধন্যবাদ এই আয়োজনের জন্য, এবং যারা উপস্থিত দর্শক আছেন বা স্টুডেন্ট যারা আছেন এবং বিভিন্ন সেক্টরে যারা আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কোভিড-19 নিয়ে ইতিমধ্যে আমরা কিন্তু বেশ কিছু ইনফরমেশন মিডিয়াতে দেখছি, আমরা কিউরিয়াস নিজেরাও অনেকটা এটা নিয়ে পড়াশোনা করছি, সবাই দেখছি। তো সোফার যদি একদম সামারি করে বলি যে এটা একটা ভাইরাল ডিজিজ, আমরা জানি। ভাইরাল ডিজিজের জন্য মানে নাম্বার 1 ট্রিটমেন্ট শট হচ্ছে গিয়ে ভ্যাকসিন। তো সেই ভ্যাকসিনটাই আমাদের আজকের প্রতিপত্তির বিষয়। আর যদি স্ট্যাটিস্টিক্স মাথায় রাখি যে এটা কেন এতটা ইম্পর্টেন্স পাচ্ছে বা কেন এতটা আমরা রেসটাকে ফাস্টার করতে যাচ্ছি, ভ্যাকসিনের রেসটাকে, আমরা বলতে যারা হেলথ কেয়ার নিয়ে কাজ করে গ্লোবালি কেন ফাস্টার কাজ করছে, বিকজ এটা একটা প্যান্ডেমিক, এবং আমরা এই প্যান্ডেমিকে দেখছি যে প্রায় অলমোস্ট প্রায় 8 লাখের কাছাকাছি ডেথ হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, এবং এটা নিয়ার মানে ফার্স্ট রিসেন্ট ইয়ারের মধ্যে মানে এরকম বিপর্যয় হয়নি গ্লোবালি। তো এই জন্য মানে ওয়ার্ল্ডে একটা নিউ নর্মাল বলে না, যেটা বলে আমাদের একটা নেসেসিটি ডেভেলপ করেছে যে apart from the regular discovery process of a drug or a vaccine or anything, we need something faster to survive the mankind or to survive the people. So ওইটার রেসে আমরা দেখবো যে বেশ কিছু অর্গানাইজেশন, এবং যদি একটু অল্প করে বলি সেটা হচ্ছে প্রায় 135+ ভ্যাকসিন ক্যান্ডিডেট, মানে ভ্যাকসিন মলিকিউল নিয়ে কাজ চলছে গ্লোবালি, যার মধ্যে ক্লিনিক্যাল ট্রায়ালেও ঢুকে গেছে প্রায় 35+, এবং ওরা হচ্ছে 6 থেকে 8টা, যেগুলো নিয়ে WHO খুব বেশি কনফিডেন্ট যে এই ভ্যাকসিনগুলো কাম আউট হয়ে আসবে উইদিন দিস ডিসেম্বর অর
জুন 2021 এরকম চলে আসবে। তো এর মধ্যে আমরা কয়েকটা ভ্যাকসিন নাম অলরেডি শুনেছি, যে অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকা যেটা কম্বিনেশন, সেটা একটা ভ্যাকসিন। আমরা শুনেছি মডার্নার কথা ভ্যাকসিন, আমরা শুনেছি হচ্ছে চায়নার সিনোভ্যাক কোম্পানির একটা ভ্যাকসিনের কথা, এবং রিসেন্টলি আরেকটু আলোচনার জন্ম দিয়েছে, সেটা হচ্ছে রাশিয়া থেকে হঠাৎ করে একটা ভ্যাকসিনের আমরা আপনার কাছে ডিটেইল শোনার জন্য আমরা অচিরে আসছি। তো এবার আমি ইশতিয়াক আহমেদের পরিচয় দিয়ে দিচ্ছি। জনাব ইশতিয়াক আহমেদ, হেড অফ ম্যানুফ্যাকচারিং, সানোফি বাংলাদেশ লিমিটেড। অত্যন্ত প্রাণবন্ত মানুষ। তো আমাদের কাছে কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো জানবার অনেক ইচ্ছে করে। আপনাকে দিয়ে প্রথম প্রশ্নটা করতে চাই, সেটা হচ্ছে বিশ্ব কোভিড ভ্যাকসিন রাজনীতিতে বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা কেমন, আর তা প্রাপ্তির জন্য কতদিন অপেক্ষা করতে হবে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। একটি সময় উপযোগী প্রশ্ন। সবাই আসলে ফলাফলটা জানতে চায় যে কখন আমরা সেই ভ্যাকসিনটি পাবো এবং বাংলাদেশের প্রেক্ষাপটে কখন সেটি আমার কাছে অ্যাভেলেবল হবে। তো আমরা জানি যে জিয়াউদ্দিন কিছুক্ষণ আগে বললেন যে বিশ্বের বিভিন্ন লিডিং রিসার্চ ইনস্টিটিউট এবং লিডিং ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো জয়েন্ট কোলাবোরেশনের মাধ্যমে ভ্যাকসিন ডেভেলপমেন্ট এগিয়ে নিয়ে যাচ্ছে কার্যক্রমটাকে। এখানে একটা জয়েন্ট কোলাবোরেশন কেন প্রয়োজন? বিকজ গবেষণাগুলো হয় গবেষণা প্রতিষ্ঠানে, কিন্তু সেটাকে যখন কমার্শিয়ালাইজ করতে হয় বা মার্কেটাইজেশনটা দরকার হয়, তখন কিন্তু একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি এখানে ইন্টারভেনশন দরকার হয়। সো এই জয়েন্ট ভেঞ্চার না হলে এই ভ্যাকসিনটা পেশেন্টের দোরগোড়ায় পৌঁছানো খুব মুশকিল। বাংলাদেশ এখন পর্যন্ত 3টা ভ্যাকসিন নিয়ে সামনে রেখে কার্যক্রম এগিয়ে নিচ্ছে, যেটা আমরা বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি। বাংলাদেশ সরকার এখানে কাজ করছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং গাভি বলে একটা অর্গানাইজেশন আছে, যারা গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন নিয়ে তারা কাজ করেন, ইনিশিয়েটিভ নিয়ে তারা কাজ করেন। তো বিষয়টি হচ্ছে যে অক্সফোর্ডের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনটি মোটামুটি একটি ক্লিনিক্যাল ট্রায়ালের শেষ প্রান্তে আছে, যেটি অ্যাস্ট্রাজেনেকার সাথে জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে তারা এটাকে চিন্তা করছে মার্কেটে আনার। বাংলাদেশে সরাসরি ভাবে এই ভ্যাকসিনটি পাওয়া এই মুহূর্তে সম্ভব নয়, যদিও সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার একটা অর্গানাইজেশন, তারা সরাসরি একটা চুক্তিবদ্ধ হয়েছে অ্যাস্ট্রাজেনেকার সাথে এই ভ্যাকসিনটা ইন্ডিয়াতে প্রোডাকশনের ব্যাপারে। তো বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি অলরেডি ইন্ডিয়ার কোম্পানিটির সাথে একটি চুক্তিতে আবদ্ধ হয়ে এই ভ্যাকসিনটি বাংলাদেশের বাজারে আনার ব্যাপারে তারা একটা ভূমিকা রেখেছে। যখনই এই ভ্যাকসিনটা আমরা ইন্ডিয়াতে অ্যাভেলেবল হবে, তৎক্ষণাৎ যাতে দ্রুত সম্ভব সময়ের মধ্যে যাতে এটাকে বাংলাদেশে অ্যাভেলেবল করা যায়, এই জন্য একটি কোম্পানি, শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাংলাদেশের, তারা এটা নিয়ে কাজ করে যাচ্ছে। আর আরেকটি বিষয় আপনারা জেনে খুশি হবেন যে চায়না সিনোভ্যাক যে ভ্যাকসিনটি তারা ডেভেলপমেন্টের ক্লিনিক্যাল ট্রায়ালের শেষ পর্যায়ে আছে, তারা বাংলাদেশের আইসিডিডিআরবির সাথে একটা ক্লিনিক্যাল ট্রায়ালের ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছে, যেটি এখন বাংলাদেশ সরকারের বললেন যে কতদিনের মধ্যে কতদিনের মধ্যে আমরা ভ্যাকসিনটি পেতে পারি। আপনি অবশ্যই জানবেন যে চিকেন পক্স এটার জন্য একটা ভ্যাকসিন পেতে আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে 28 বছর। সিমিলারলি আপনার একটা রোটা ভাইরাসের ভ্যাকসিন পেতে আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে 15 বছর। বাট আমরা এখন দেখতে পাচ্ছি যে সারা বিশ্বের বিজ্ঞানীরা যেভাবে মানে এটার মধ্যে ফোকাস করেছেন, তাতে তারা 18 মাস একটা সময় নির্ধারণ করেছেন একটা ভ্যাকসিনকে ডেভেলপ করে এটাকে নিয়ে আসার ব্যাপারে। অবশ্যই এটি একটি এগ্রেসিভ টার্গেট এবং এটা করার জন্য অনেক গুলো প্রসেসকে সাইমালটেনিয়াসলি এগিয়ে নিতে হচ্ছে। সো যদি সবকিছু ঠিকঠাক থাকে, আমরা হয়তো বা 2021 সালের মাঝামাঝি একটি ভ্যাকসিন আমরা বাংলাদেশে দেখতে পাবো। ওকে, ধন্যবাদ ইশতিয়াক ভাই। আরেকটা বিষয় আমাদেরকে একটা প্রশ্ন করেছেন RS মাহমুদ হাসান, তিনি স্টুডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ থেকে। উনি জানতে চেয়েছেন অন্য টিকার চেয়ে 70% বেশি কার্যকর হবে সানোফির ভ্যাকসিন, এমন দাবি আপনার করে আসছেন, কিসের ভিত্তিতে? না, এটি এখনো ডেভেলপমেন্ট স্টেজে আছে। এই মুহূর্তে আমি এই ধরনের কোনো অবস্থায় নেই যে কোনো একটা পার্টিকুলার কোম্পানির
ভ্যাকসিন নিয়ে মন্তব্য করার ব্যাপারে, কারণ যতক্ষণ পর্যন্ত না এটা ক্লিনিক্যাল ট্রায়াল স্টেজ 3 শেষ হবে ততক্ষণ পর্যন্ত কংক্রিট কোনো কনক্লুশন ড্র করা সম্ভব নয়। তবে সানোফি যে ভ্যাকসিনটি ডেভেলপ করছে সেটা গ্ল্যাক্সোস্মিথক্লাইনের সাথে জয়েন্ট কোলাবোরেশনের মাধ্যমেই তারা এটা ডেভেলপ করছে এবং এটা এখনো ক্লিনিক্যাল ট্রায়াল ফেজে আছে। ওকে, ধন্যবাদ। নানা দেশ ও সংস্থা করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের চেষ্টা করছে। কেউ ইনঅ্যাকটিভ ভ্যাকসিন, কেউ লাইভ ভ্যাকসিন, আবার কেউ ডিএনএ ভ্যাকসিন তৈরির চেষ্টা করে আসছে বিভিন্ন দেশের বিভিন্ন গবেষকরা। দর্শক, আপনারা শুনছিলেন ক্যাম্পাস লাইভের নিয়মিত আয়োজন ক্যাম্পাস লাইভ, ক্যাম্পাস ভয়েস। আজকের বিষয় করোনার ভ্যাকসিন প্র্যাকটিস বাংলাদেশ। এ পর্যায়ে আমি আমাদের আরেকজন অতিথির কাছে যাচ্ছি, তার পরিচয়টা দিয়ে আমি আপনাকে প্রশ্ন করতে চাই। মোহাম্মদ জিয়াউদ্দিন, হেড অফ মার্কেটিং, দি অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড। এখন জনাব জিয়াউদ্দিন সাহেবের কাছে আমাদের একটা ছোট প্রশ্ন, তো অনুরোধ করব যে প্রশ্নগুলো আপনারা একটু সুন্দরভাবে একটু দ্রুত জবাব দিবেন, মানে ছোট্ট করে, তাহলে অনেক প্রশ্ন, অনেক যে দর্শক শ্রোতার প্রশ্ন আছে আমাদের কাছে, এই প্রশ্নগুলো কভার করতে পারবো। একটা প্রশ্ন এবার আসছে যে কোভিড ভ্যাকসিন নিয়ে বাংলাদেশের বিজ্ঞানীদের গবেষণা বাংলাদেশের ফার্মা কোম্পানিগুলোর জন্য কি কোনো আশার কারণ দেখছেন? ডেফিনেটলি এটা আমাদের টোটাল প্রসেসটাকে আগে দিচ্ছে। মানে যেটা আমরা বলি যে এই কোভিডের জন্য কিন্তু আমরা বলি যে আমাদের ব্লেসিং ইন ডিসগাইজ, অনেক কিছু আমাদের এখন করতে হচ্ছে যেটা হয়তো আমরা রেগুলার প্র্যাকটিসে কমফোর্টেবল সিচুয়েশনে করতাম না। হ্যাঁ, তো আমরা এখন প্রয়োজনের কারণে, নেসেসিটির কারণে আমরা কি করছি। সেম ভাবে এখন এই ভ্যাকসিন ডিসকভারির জন্য যে কাজগুলো হচ্ছে এবং বিভিন্ন কোম্পানিতে প্রচুর কিন্তু আপনার ফার্মাসিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, বায়োকেমিস্ট, সায়েন্সের এই লোকজন কাজ করে। প্রতিনিয়তই R&D তে এগুলো নিয়ে কাজ হয়, সবসময় কাজ হয়। তো ভ্যাকসিনটা যখন একটা ডিমান্ড এসছে, তখন কিন্তু ভ্যাকসিনের জন্য কোম্পানিগুলোতে অবশ্যই রিসার্চ বেড়েছে, হ্যাঁ, মনোবল বেড়েছে, আপনার পিপল স্ট্রেংথ বেড়েছে, এবং সেই যে একটা প্রসেসের মধ্যে আমরা যাচ্ছি সেটা আমাদেরকে ভ্যাকসিন যদি আমরা ফর্মুলেশন পাই বা আমরা ইম্পোর্ট করি, যেটাই করি না, ম্যানুফ্যাকচার করে গেলাম, সেই ক্ষেত্রে যেমন আমাদেরকে কাজে দিবে, প্লাস এটা আমাদের ফর লং টাইম আমাদের আদার যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বা R&D আমরা ইনিশিয়েটিভ বলি, সেগুলোকে আমাদের অনেক দূর আগিয়ে দিচ্ছে। ওকে, আরেকটি প্রশ্ন দর্শক সারি থেকে এসছে, সেটা হচ্ছে জনাব জাহিদুল ইসলাম, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে উনি প্রশ্ন করেছেন। উনি জানতে চেয়েছেন বাংলাদেশে কবে নাগাদ করোনার টিকা আসতে পারে এবং কোন দেশ আমাদেরকে হেল্প করতে পারে বলে আপনারা মনে করেন? এটাই হচ্ছে এখন টক অফ দ্য টাউন বা বার্নিং কোশ্চেন। হ্যাঁ, তো আমরা যেটা যে ইস্তিয়াক সাহেব যেটা বলছেন যে আমরা আনসারটা চাই সবার আগে, হ্যাঁ, এবং খুব সুন্দর করে সব বলেছেন উনি। তো অ্যান্সার এটাই, আমরা বর্তমানে বাংলাদেশে দুইটা জায়গা থেকে আমরা হেল্প বা আশা আরো দেখতে পাচ্ছি। একটা হচ্ছে চায়না সিনোভ্যাক, অলরেডি তারা আমাদেরকে আইসিডিডিআর থ্রুতে অ্যাপ্রোচ করেছে ফেজ 3 ট্রায়ালের জন্য, এবং ওরা বলছে এখানে আগে হেলথ যারা কেয়ার ফ্যাসিলিটেটর আছে, ডক্টর, নার্স বা এদেরকে প্রায়োরিটি দেওয়া হবে ট্রায়ালের জন্য। এবং ঢাকার 6টা হসপিটালকে টার্গেট করা হয়েছে, লাইক ঢাকা মেডিকেল, কুর্মিটোলা, মহানগর হসপিটাল, এরকম 6টা হসপিটাল যেখানে কোভিড স্পেশালিস্ট ট্রিটমেন্ট চলছিল। তো এটা হচ্ছে সাইনোভ্যাকের কথা, তারা ডেসপারেট টু রান দ্য ফেজ 3 ট্রায়াল অফ দেয়ার ভ্যাকসিন। ইন দ্য মিন টাইম আরেকটা প্রোগ্রেস এসছে আমাদের নেইবারিং কান্ট্রি থেকে, হ্যাঁ, নেইবার থেকে, ইন্ডিয়া থেকে, তারাও ইন্ডিয়ান সেরাম ইনস্টিটিউট একটা ভ্যাকসিন ডেভেলপ করছে, এবং সেটাও আমাদের একটা কোম্পানি, আমাদের একটা বাংলাদেশের কোম্পানি, সেটাও একটা তাদের সাথে টিটি করেছে যে আমরা এটাকে নিয়ে আসতে চাই। তো বোথ ওয়ে দুইটাই সম্ভাবনা আছে। প্লাস WHO এর মাধ্যমে কিন্তু বাংলাদেশ অ্যাপিল করে রেখেছে যে যখনই ভ্যাকসিন ডেভেলপ হবে যেন বাংলাদেশ প্রায়োরিটি বেসিসে সেটা পায় অ্যাজ এ ডেভেলপিং কান্ট্রি। ওইখানে একটা কমিটমেন্ট আছে যে WHO বলছে যে যেই রেসে ভ্যাকসিন গুলো চলছে এটা ডিসকভারি হলে বাই জুন WHO আমাদেরকে প্রায় একটা হিউজ কোয়ান্টিটি ভ্যাকসিন দিতে পারে, এরকম একটা পসিবিলিটি আছে, কমিটমেন্ট আছে। প্লাস সিনোভ্যাকের যে কথা বললাম, চায়না সিনোভ্যাক, সেটার ফেজ 3 ট্রায়ালের পরেও প্রায় 1,20,000 ডোজের একটা ভ্যাকসিনের কমিটমেন্ট আছে, যতদূর আমরা ইনফরমেশন শুনি, মিডিয়া থেকে দেখি। তো এইগুলা সবগুলাই নট মানে খুব বেশি আর্লি যাবে সেটাও না, আবার অন্য দিকে বলবো এটা খুব আগেও আসছে। কারণ আমরা একটু যদি বলি, বা ইস্তিয়াক যেটা বলছিলেন নাকি একটা ড্রাগ ডিসকভারির কথা, তো এখানে আমরা কিন্তু দেখছি যে 18 মাসে বা 6 মাসে বা 12 মাসে একটা ভ্যাকসিনের আলোর মুখ দেখতে আমরা যাচ্ছি। বাট
অ্যাজ এ ফার্মাসিস্ট আমি যদি বলি একটা ড্রাগ ডিসকভারি প্রসেস একদম সংক্ষিপ্ত বলি 1 মিনিটের মধ্যে বলি, সেটা হচ্ছে একটা ড্রাগ ডিসকভারির বেশ কিছু প্রসেস থাকে, একটা সিকুয়েন্সিয়াল প্রসেস থাকে। তো আমরাও ইতিমধ্যে মিডিয়ার কারণে শুনেছি ফেজ 1, ফেজ 2, ফেজ 3 ট্রায়াল। তো ফেজ 1 একটা ছোট আকারে 100 থেকে মানে হেলদি ভলান্টিয়ার নিয়ে হয়, তো ফেজ 2 আরেকটু বড় আকারে হয় 100 থেকে 500 পেশেন্টকে নিয়ে, এবং ফেজ 3 হচ্ছে অনেকগুলো দেশে হয়, অনেকগুলো সেন্টারে হয় এবং প্রায় 1000 থেকে 5000 পেশেন্টকে নিয়ে করা হয়। তো এইগুলো করে মোটামুটি একটা ড্রাগ কেমিক্যাল কম্পাউন্ড থেকে নিয়ে শুরু করে মার্কেট আসতে মোটামুটি 10 থেকে 15 বছর লেগে যায়। দিস দ্য রেগুলার রিকোয়ারমেন্ট, রেগুলার টাইম রিকোয়ারমেন্ট। বাট যেহেতু আমরা কোভিডে এফেক্টেড টু মাচ, তো এই জন্য কিন্তু সায়েন্টিস্টরা বা যারা গ্লোবাল ইনিশিয়েটর আছেন ভ্যাকসিনের, তারা কিন্তু এই প্রসেসটাকে মানে এক্সিলারেটেড ওয়েতে কমিয়ে এনে আমাদের জন্য সার্ভ করার জন্য তারা কমিয়ে এনেছেন। এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি হয়তো বাই ডিসেম্বর একটা অ্যানাউন্সমেন্ট আসবে যে অক্সফোর্ড একটা ভ্যাকসিনের ফেজ 3 ট্রায়াল হতে গিয়েছে ভালোভাবে, হোপফুলি, আমি সবসময় হেল্পের কথা বলি, বা লেট হলেও সেটা হয়তো বাই জুন হয়ে যাবে এবং কমার্শিয়ালি চলে আসবে। তো এটা আমরা বলতে পারি মোটামুটি এটা উইদিন জানুয়ারি জুন এরকম একটা সময় আমরা আগে আশা করতে পারি, বাট অনেকগুলো ইফস এন্ড বাটস এর উপরে ডিপেন্ড করবে। লেটস হোপ ফর দ্য বেস্ট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ জনাব জিয়াউদ্দিন। তো আপনাকে আরেকটা বিষয় জানবার জন্য আমরা চাই, সেটা হচ্ছে যদি কোনো দেশ বাংলাদেশের সাথে ভ্যাকসিনের ফর্মুলা শেয়ার করতে রাজি হয়, তবে সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা আমাদের আছে, এটা বলেছেন আপনি। তো কতটুকু সক্ষমতা আছে? জি, আমাদের ভ্যাকসিন তো আমাদের মার্কেটে অলরেডি আছে, মানে অ্যাপার্ট ফ্রম কোভিড-19 ভ্যাকসিন আমরা জানি আমাদের ইনফ্লুয়েঞ্জা বা র্যাবিস অনেক ভ্যাকসিন আছে, হেপাটাইটিস ভ্যাকসিন আছে, এবং আমাদের লিডিং কোম্পানি কয়েকটা কোম্পানি এগুলো ম্যানুফ্যাকচার করছে, প্লাস মাল্টিন্যাশনাল কিছু কোম্পানি লাইক সানোফি, এরাও এগুলো নিয়ে বিজনেস করছে এখানে। তো প্রেজেন্স এখানে আছে আমাদের এবং ক্যাপাসিটি এখানে আছে আমাদের। সো ভ্যাকসিনটা দুইটা ভাবে এখানে আলোর মুখ দেখতে পারে বাংলাদেশের মার্কেট। একটা হচ্ছে কি ইম্পোর্ট করে ফিনিশ প্রোডাক্ট নিয়ে আসা, আর একটা হচ্ছে গিয়ে ফর্মুলেশনটা যদি আমরা পাই সেটাকে এখানে ম্যানুফ্যাকচার করা। সো সেই ইম্পোর্ট তো আমরা অনেকেরই সেই মানে ইনিশিয়েটিভ আছে, অনেকগুলো কোম্পানি আমরা চেষ্টা করছি, প্লাস যেটা বললাম যে ম্যানুফ্যাকচার করা, সেখানেও ইনসেপ্টা বলেন আরো কিছু কোম্পানি আছেন, তারা কিন্তু খুব মানে ওয়েল ইকুইপড এই ক্ষেত্রে, এবং আমরা আশা করি সেটা আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ জনাব জিয়াউদ্দিন, খুব সুন্দরভাবে আপনি অনেক কিছুই বলেছেন। এবার আমরা ইশতিয়াক আহমেদের কাছে যেতে চাই। জনাব ইশতিয়াক, আরেকটা প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে এসেছে, সেটা বাংলাদেশে যদি 4 নম্বর একটা প্রশ্ন, 14টা প্রশ্ন যদি করতে, 3টা হয়ে গেছে, আরেকটা আপনার প্রশ্ন আসছে, বাংলাদেশ যদি ভ্যাকসিন উৎপাদন করে তবে সর্বসাধারণের কাছে তা পৌঁছে দিতে কতটা সময় লাগতে পারে আপনি মনে করেন? অর্থাৎ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে, আর পৌঁছানোর জন্য আমরা কি ক্যাপাবল, আমরা কতটুকু ক্যাপাবল? জি, এখানে একটা বিষয়ের খেয়াল রাখতে হবে যে আপনি একটা পর্যায়ে বলেছিলেন যে কি ধরনের প্ল্যাটফর্মের উপর ভাইরাসটি যে ভ্যাকসিনটি সেটা ডেভেলপ হচ্ছে। এখন পর্যন্ত যে ধরনের প্ল্যাটফর্ম নিয়ে কাজ হচ্ছে, মূলত 5 ধরনের প্ল্যাটফর্ম ইউজ করে এই গ্লোবাল ভ্যাকসিন ডেভেলপমেন্টের প্রোগ্রামটা চলছে। যেমন কেউ নন রেপ্লিকেটিং ভাইরাল ভেক্টর নিয়ে কাজ করছে, কেউ ইনঅ্যাক্টিভেটেড ফর্মে আছে, কেউ আরএনএ, কেউ ডিএনএ এবং কেউ প্রোটিন সাবইউনিট। এই 4-5টা ধরন নিয়ে কাজ হচ্ছে। তো এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা আসলে কি ধরনের ভ্যাকসিনটাকে এখানে প্রডিউস করব, সেই ধরনের ফ্যাসিলিটি আমাদেরকে ক্রিয়েট করতে হবে। যদিও আমাদের এখানে বেশ কিছু লিডিং ফার্মাসিউটিক্যাল কোম্পানি এখানে তাদের কিছু ভ্যাকসিন তারা এখানে প্রডিউস করছে, বাট আমাদেরকে মনে রাখতে হবে এখানে গ্লোবালি যে সমস্যাটা এখানে আছে সেটা হচ্ছে যে প্রোডাকশন নাম্বার অফ কোয়ান্টিটি রিকোয়ার্ড। গ্লোবালি ধারণা করা হচ্ছে যে আপনার আগামী 3 মাসের মধ্যে প্রায় 2 বিলিয়ন ইউনিট দরকার হবে। তো এই হিউজ পরিমাণ ভ্যাকসিন প্রডিউস করা গ্লোবালি ইট ইজ এ চ্যালেঞ্জ, এটা একটা চ্যালেঞ্জ। যে কারণে কিন্তু প্রত্যেকটা রিসার্চ ইনস্টিটিউট 3-4টা ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে এগ্রিমেন্ট করছে, যাতে করে শুধুমাত্র রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের কাজটা কমপ্লিট হওয়ার পরপরই তারা যাতে কত দ্রুত সম্ভব জিনিসটাকে মার্কেটে নিয়ে আসতে পারে। কারণ পেশেন্টদেরকে এটা যত দ্রুত আমরা প্রোভাইড করতে পারবো, ততই এই আর&ডি বা যে এক্সেলারেটেড যেই আর&ডি সেটার বেনিফিট মানুষ পাবে। তো বাংলাদেশও এর বাইরে নয়। তো যেহেতু বাংলাদেশেও জনসংখ্যার যদি 20% আমরা হিসাব করি, তাহলেও কমপক্ষে 4 কোটি ভ্যাকসিন আমাদের আর্লি স্টেজেই দরকার হবে। তো এই বিপুল পরিমাণ ভ্যাকসিন এই মুহূর্তে
অ্যাভেলেবল করা খুবই একটা চ্যালেঞ্জিং কাজ। তবে আমি বিশ্বাস করি যে যেহেতু আমরা প্রথম পর্যায়ে কিছু ইম্পোর্টেড ভ্যাকসিন পাবো এবং সাইমালটেনিয়াসলি যদি আমাদের লোকাল ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এগিয়ে আসে, তাহলে আমরা 2021-এর শেষ নাগাদ হয়তো আমাদের ম্যানুফ্যাকচারিং সক্ষমতায় আমরা এটাকে তখন টার্গেটটাকে আমরা মিট করতে পারবো আশা করি। জনাব আমাদের কাছে একটা প্রশ্ন করেছেন, জবাব দুজনের মাধ্যমে হয়তো এসে গেছে। উনি নয়াদিল্লি থেকে শাহ ওয়ালিউল্লাহ, উনি বলেছেন যে হোয়েন ভ্যাকসিন উইল কাম ইন বাংলাদেশ, এমন একটা প্রশ্ন করেছেন নয়াদিল্লি থেকে। যদি আমি আবার একটু বলতে চাই যে আমাদের আর্লিয়েস্ট 2021 মাঝামাঝি সময়ে আমরা আশা করতে পারি একটি ভ্যাকসিন বাংলাদেশে রোগীদের জন্য। এখানে আরো একটা রোল ফ্যাক্টর, ধন্যবাদ। জি প্লিজ। হ্যাঁ, এখানে আরেকটা ফ্যাক্টর হচ্ছে কি আমরা যে আলোচনাগুলো করছি, মানে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো খুব খুব ভালোভাবে এগিয়ে এসছে এই প্যান্ডেমিকের সময়। বিভিন্ন ড্রাগ নিয়ে, অ্যান্টিভাইরাল ড্রাগ নিয়ে তারপর দেখছি সাপ্লাই ঠিক ছিল। তো এটা পিছনে কিন্তু বিহাইন্ড দ্য সিনারিও মানে আমাদের ওষুধ প্রশাসন অধিদপ্তর বলে একটা আমাদের অর্গানাইজেশন আছে যারা আমাদের এই টেক কেয়ার করেন এই ড্রাগ ইন্ডাস্ট্রিটাকে, বা আমরা সবকে বলি ডিজিডিএ, ডিরেক্টর জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। তো এখানে কিন্তু এই ভ্যাকসিনের ক্ষেত্রে ডিজিডি একটা ভালো রোল থাকবে, মানে কোম্পানিগুলোকে ফ্যাসিলিটেট করা। যেমন যে অ্যান্টিভাইরাল ড্রাগগুলো মার্কেটে এসছে লাইক ফ্যাভিপিরাভির বা রেমডেসিভির, এগুলো কিন্তু ফাস্টার ওয়েতে অ্যাপ্রুভাল পাওয়ার জন্য এবং পেশেন্ট এক্সামিনেশনের জন্য কিন্তু ড্রাগসের একটা ভালো রোল ছিল ডিজিডি এর। তো সেম ভাবে আমরা এক্সপেক্ট করতে ভ্যাকসিনের ক্ষেত্রে সেটা থাকবে, এবং সেটা থাকলে আমাদের এই প্রসেসটা ইজিয়ার হবে এবং ফাস্টার হবে ভ্যাকসিনটা পিপলের কাছে যাওয়ার জন্য। ইশতিয়াক ভাই, আপনার আর এই বিষয়ে আর কিছু জানা আছে? আমি আরেকটু গুরুত্ব দিতে চাই যে শুধুমাত্র ভ্যাকসিনটা বানালে হবে না। এখানে ভ্যাকসিন যেহেতু একটা খুব সেন্সিটিভ প্রোডাক্ট, তো এটার স্টোরেজ এবং ডিস্ট্রিবিউশন এটা আরেকটা খুব স্পর্শকাতর জায়গা, যেটার ব্যাপারেও আমাদের আলাদাভাবে নজর দিতে হবে। কারণ দুই ধরনের কন্ডিশন থাকে আমরা জানি। সাধারণত ভ্যাকসিনের ক্ষেত্রে রেফ্রিজারেটেড কন্ডিশন, যেটা সাধারণত 2 to 8 ডিগ্রি সেলসিয়াস এটাকে মেনটেন করতে হয়। আরেক ধরনের ভ্যাকসিন আছে যেগুলোকে সাধারণত ফ্রিজিং কন্ডিশনে রাখতে হয়, যেটা লেস দেন 15 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে -50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই তাপমাত্রাটা মেনটেন করতে হয় ফর প্রিজার্ভেশন। সো আমরা এত একটা লার্জ কোয়ান্টিটি ভ্যাকসিন যখন প্রডিউস করব অথবা ইম্পোর্ট করে নিয়ে আসবো, তখন এটাকে এই স্টোরেজ ক্যাপাসিটি এটা এনশিওর করা, অ্যাট দি সেম টাইম এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্টেশন করা। সো যেহেতু বাংলাদেশ ভ্যাকসিনেশন কার্যক্রম অনেক অগ্রণী ভূমিকায় আছে, সো বাংলাদেশে ইমিউনাইজেশন এই প্রোগ্রামগুলো খুব এফিশিয়েন্টলি রান হয়। সো আমরা আশা করি এই জায়গাটাতেও আমরা একটা ভালো অবস্থানে আছি, যে ভ্যাকসিনটা পেলে শুধু পাওয়াটাই বড় কথা নয়, এটাকে স্টোর করা, এটাকে পেশেন্ট পর্যন্ত পৌঁছে দেওয়া এবং পেশেন্টকে এই ভ্যাকসিনটা দেওয়ার ক্ষেত্রেও বাংলাদেশের সেই সক্ষমতাটা আছে। আমাদের ওই ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ এটা নিয়ে কাজ করছে। ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ আরেকটা বিষয় হচ্ছে যে করোনা ভ্যাকসিন যদি আমাদের বাইরে থেকে আমদানি করতে হয়, তবে ভ্যাকসিন সবার কাছে পৌঁছে দিতে সরকারকে কি সমস্যার সম্মুখীন হতে পারে বলে আপনি ভাবছেন বা মনে করেন? ভ্যাকসিনটা আসলো বিদেশ থেকে, এখন এটাকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, অর্থাৎ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। এই ক্ষেত্রে সরকারকে আপনি কোন ধরনের পরামর্শ দিতে পারেন, সাজেশন দিতে পারেন, অথবা সরকার কোন কোন সমস্যা পড়তে পারে বলে আপনি ভাবছেন? এই ব্যাপারে আমি একটু অ্যাড করতে চাই। আমাদের আলোচনায় একটা বিষয় আসেনি, সেটা হচ্ছে যে ভ্যাকসিনের দাম। এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা সিদ্ধান্ত আছে যে যেসব দেশের মাথাপিছু আয় $4000 নিচে, সেসব দেশে ভ্যাকসিনটাকে বিনামূল্যে সরবরাহ করা যায় কিনা। তো যেহেতু বাংলাদেশের মাথাপিছু আয় আমরা জানি $2000 কাছাকাছি, সো আমরা কিন্তু আশা করতে পারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমরা ফ্রি অফ কস্ট এই ভ্যাকসিনটা আমরা পাবো। পাশাপাশি যদি আমরা কমার্শিয়ালি কোনো ভ্যাকসিন আমরা নিয়ে আসতে চাই, তাহলে সেটারও একটা ধারণা আমরা পেয়েছি রিসেন্টলি, যে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে তারা একটা ধারণা দিয়েছে যে এটার দাম $3 নিচে হবে। সো আমরা আশা করতে পারি এটা মোটামুটি 250 থেকে 300 টাকার মধ্যে থাকবে বলে আমরা মনে করছি। ভেরি গুড, ভেরি গুড। এবার আমরা জিয়াউদ্দিন সাহেবের কাছে আবার যেতে চাই। আরেকটা প্রশ্ন এসছে আমাদের কাছে যে বিশ্বের অন্যান্য দেশের তুলনায়
বাংলাদেশের ফার্মাসিস্টরা যোজন বিয়োজনের দূরত্বে অবস্থান করছে, এর জন্য কি কোনো কারণ থাকতে পারে? কি কারণে তারা দূরত্ব অবস্থান করছে? এই সংঘাত সংঘর্ষ কেন? আমরা ছোট্ট একটা দেশ, একে অপরকে ভালোবাসার মাধ্যমে এই দেশের উন্নয়ন চাই সবাই, কিন্তু কেন এই যোজন বিজন? এখন দূরত্বটা কমিয়ে আনার কোনো চিন্তা কি ফার্মা কোম্পানিগুলো করছে বলে আপনি ভাবছেন? যেহেতু আপনি এমন একটা জায়গায় কাজ করেন যে মানুষের সাথে পাবলিক কমিউনিকেশনটা আপনার যথেষ্ট যথেষ্ট ভালো, বিশেষ করে পিপল টু পিপল আপনার যে কানেক্টিভিটি সেটা হচ্ছে অনেক সুন্দর। সেহেতু আপনার কাছে প্রশ্ন যে এটা দূরত্বটা কমানোর জন্য কোনো ওয়ে আপনারা ভাবছেন বা চিন্তা করছেন কিনা? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সো ফার্স্ট অফ অল, ফার্মাসিটা হচ্ছে প্রফেশনাল সাবজেক্ট, একটা ডিসিপ্লিন। হ্যাঁ, তো এখানে যেটা হচ্ছে যে হ্যাঁ মানে ওয়ার্ল্ডের ডেভেলপ কান্ট্রির তুলনায় আমি যদি ইউএসএ বা ইউরোপ চিন্তা করি, ওইটা তুলনায় একটা ফার্মাসি বাংলাদেশের মানে একটু হলেও মানে ইন টার্মস অফ রিকগনিশন, ইন টার্মস অফ তার পোটেনশিয়াল দিক থেকে সে পিছিয়ে আছে, মানে পোটেনশিয়ালটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে পিছিয়ে আছে। সেটা কারণ হচ্ছে আমাদের এখানে যেহেতু ফার্মাসি বলতে একদম একদম সামারিতে আমরা যদি বলি, একটা ফার্মাসি হচ্ছে একটা ড্রাগ সায়েন্টিস্ট। ওকে, আমরা এটাই বুঝি যে সে ড্রাগের সবকিছু জানে, ড্রাগ ফর্মুলেশন থেকে শুরু করে ড্রাগের ডিরেকশন ইউজের সবকিছু সে জানে বেটার দেন এনি আদার পারসন। এবং আসলেই তাই। বাট আমাদের এখানে যেটা হচ্ছে যে এই ফার্মাসিস্টের রোলগুলো কিছু মানে ফিক্সড পজিশন বা ফিক্সড কাজের মধ্যে আছে, যেখানে আমরা খুব এক্সেল ডেভেলপ করেছি, খুব ভালো করছি। লাইক ফর্মুলেশন, আমরা ফর্মুলেশন অনেক মানে এক্সপার্ট একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছি, আমরা যে কোনো ড্রাগই এখানে আমরা ডেভেলপ করতে পারি বা ম্যানুফ্যাকচার করতে পারি। আর কিছু রোল যেটা হচ্ছে গিয়ে ফার্মাসিস্টের রোল থাকে, যেমন কমিউনিটি ফার্মাসিস্ট হিসেবে, হসপিটাল ফার্মাসিস্ট হিসেবে, বা ড্রাগ রিসার্চের ক্ষেত্রে, ড্রাগ ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ড্রাগ ডিজাইনিং ক্ষেত্রে, সেই সুযোগগুলো আমাদের এখানে কম। কিছুটা আমাদের অবকাঠামোগত কারণও আছে সেখানে, কিছুটা আমাদের সিলেবাসেরও কিছু ঘাটতি আছে, সিলেবাসগুলোকে রিভাইজ করা দরকার। তো এইগুলো ক্ষেত্রে আমরা একটু পিছিয়ে আছি। এবং যেটা আমরা বলি যে একটা ফার্মাসিস্টের 100% কন্ট্রিবিউশন যদি সোসাইটিতে থাকে বা হেলথ কেয়ার সিস্টেমে থাকে, তাহলে ডেফিনেটলি সেই হেলথ কেয়ার সিস্টেমটা অনেক বেশি ব্যালেন্স হয়। এবং বড় বড় রেফারেন্স বলছে, মানে আমরা যে ফার্মাসির যে বইগুলো আমরা পড়ি, যেগুলোকে আমরা বাইরেল মনে করি, সেখানে বলা হচ্ছে যে ইভেন ইউএস এর মতো ডেভেলপ কান্ট্রিতেও একটা ফার্মাসির যদি ড্রাগ ডিলিং এ থাকে আর যদি ফার্মাসি যদি না থাকে, তাহলে দেখা যায় 58% অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন হওয়ার সম্ভাবনা থাকে। এই পরিমাণে ড্রাগের মিসইউজ হতে পারে বা অ্যাবিউজ হতে পারে বা ইমপ্রপার ইউজ হতে পারে যদি ফার্মাসি সেখানে না থাকে। তো এখানে আমরা বলছি যে আমরা বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মার্কেটিং এ, আমরা রেগুলেটরিতে, আমরা হচ্ছে ফার্মাসি ইন্ডাস্ট্রিতে, ম্যানুফ্যাকচারিং অনেক বেশি আগিয়ে গেছে। এবং এটার কারণ হচ্ছে যে অনেকগুলো ফার্মাসিস্ট একসাথে গিয়ে কাজ করে ইন্ডাস্ট্রি এগিয়ে নিয়ে গেছে। এবং আমাদের ফার্মেসির যে মানে ড্রাগ পলিসি 1982 সেটা আমাদেরকে অনেক ভালোভাবে হেল্প করেছে। বাট ওই সাইটগুলোতে যেগুলো হচ্ছে একাডেমি ইয়াতে অথবা রিসার্চ ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাদের এখনো প্ল্যাটফর্ম হয়নি। হয়তো সেই নেসেসিটিটা ওইভাবে রিফ্লেক্ট করতে পারেনি পলিসি মেকারদের কাছে। তো এখন এটা নিয়ে প্রচুর কথা হচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন যে কোভিড-19 প্যান্ডেমিক শুরু হওয়ার সাথে সাথে কিন্তু ফার্মাসিস্টের রোল নিয়ে অনেক কথা হচ্ছে। ফার্মাসিস্ট আর কিভাবে এটাকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারতো, আর কিভাবে রিকভার করার জন্য হেল্প করতে পারতো, সেগুলো কথা হচ্ছে। এবং গভর্নমেন্টের পলিসি লেভেলে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আমরা যতদূর শুনতে পাচ্ছি। এবং হসপিটালগুলোতে, হ্যাঁ, হেলথ কেয়ার ফ্যাসিলিটিগুলোতে ফার্মাসিস্টদের আরো বেশি অ্যাটাচমেন্ট বাড়ানোর জন্য মানে সুপারিশ করা হচ্ছে এবং গাইডলাইন হয়তো চলে আসবে। তো সেক্ষেত্রে আমি আশা করি যে লেট ইজ বেটার দেন নেভার, সেটা হতে যাচ্ছে ইনশাল্লাহ। আমরা সেটাও, যেটা আপনি বলছেন যে ভালো স্বপ্ন দেখছেন, আমরা সেটা স্বপ্ন দেখছি ফার্মাসিস্টদের জন্য বাংলাদেশের ভালো ভূমিকা। জনাব জিয়াউদ্দিন, আপনাকে প্রশ্ন করেছেন, ওনার নাম হচ্ছে মাহমুদ রহমান। উনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম স্যার, মাই কোয়েশ্চেন ইজ টু জিয়া স্যার, is there any possibility to come second wave of coronavirus in our country? If it comes, then what are the consequences? কি তাহলে অবস্থা দাঁড়াবে? আপনাকে প্রশ্ন করে আচ্ছা, যদি এই কোশ্চেনটা আমার কাছে এসেছে, বাট এটা আসলে প্রপার অ্যান্সার দিতে হবে না এপিডেমিওলজিস্ট। বাট তারপরে আমরা যেহেতু সবাই মোটামুটি কনসার্ন এবং কিউরিয়াস কোভিড-19, তো সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে ভাইরাসটার সম্বন্ধে অনেক ইনফরমেশন আসছে। হ্যাঁ, প্রতিনিয়ত ইনফরমেশন আসছে এবং ইনফরমেশনটা আপডেট হচ্ছে, কিছু কারেকশন হচ্ছে, কিছু এডিশন হচ্ছে, কিছু ডিলিশন হচ্ছে। তো এই দিক থেকে বলা যায় টেম্পারেচার সেন্সিটিভিটি ফর দিস ভাইরাস কিছুটা হলেও আছে। অর্থাৎ এটা আমরা জানি যে বেশি হাই টেম্পারেচারে ভাইরাসটার প্রকোপ বলেন বা বলেন সিরিয়াসনেস একটু কম থাকে রাদার দেন কোল্ড এনভায়রনমেন্ট। এবং আমরা দেখতেছি ইউরোপ বা অন্যান্য কান্ট্রিগুলো যেখানে কোল্ড এনভায়রনমেন্ট, ওয়েদার একটু কোল্ড, সেখানে এটার প্রিভালেন্স বেশি। তো এইগুলো মিলিয়ে ঝিলে মানে বোঝা যাচ্ছে হ্যাঁ একটু টেম্পারেচারটা ফ্যাক্ট। তো সামনে যেহেতু উইন্টার আসছে, ডিসেম্বর, নভেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি,
দ্যার ইজ এ পসিবিলিটি হয়তো এটা বাড়তে পারে। এবং এখন আমরা যে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার কথা ছিল বা যতটুকু আমরা মানছি, আমার মনে হয় আমরা মানছি না। আমরা একটু জনাব জিয়া জানেন হয়তো যে মৃত্যুর সংখ্যা কিন্তু বাড়ছে, হ্যাঁ সেটাই আমি বলছি, সেদিকে আমি করোনা যাচ্ছি যে ভাইরাসের মৃত্যুর সংখ্যা বাড়ছে, রাইট। তো আমরা কিন্তু এখানে আর নর্মালটা মানে কোভিড এর যে স্বাস্থ্যবিধিগুলো ছিল, স্বাস্থ্যবিধিগুলো ভাবে মানছি না। এটা ট্রান্সপোর্টেশনে বলেন, বাজারে গিয়ে বলেন, অফিসে ক্ষেত্রে বলেন, মানা সম্ভব হচ্ছে না যখন, তার চেয়ে বেশি আমাদের মেন্টাল সেট আপ যে আমরা অনেক মেনেছি, অনেক সময় পারা গেছে, এবার আমরা এই গেম থেকে চলে আসতে চাই, অনেকটা এরকম টেন্ডেন্সি আমাদের চলে আসছে। দ্যাট ইজ নট গুড ফর দ্য কমিউনিটি আমি মনে করি। তো আমরা যদি প্রিকশন সেভাবে না নিই, দেয়ার ইজ এ পসিবিলিটি ভাইরাস নেচার, দেয়ার ইজ এ পসিবিলিটি। এবং এটা যেহেতু একটা কন্টাজিয়াস, মানে এনভায়রনমেন্টে প্রচুর কন্টাজিয়াস, সো দেয়ার ইজ এ পসিবিলিটি। সো ওইটা আমাদের মাথায় রেখে কিন্তু প্রিকশনগুলো নিয়ে চলা উচিত। ধন্যবাদ। এবার আমরা ইশতিয়াক সাহেবের কাছে যাচ্ছি। জনাব ইশতিয়াক, আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই। করোনা পরবর্তীতে ফার্মাসিস্টদের বেশি গবেষণায় যুক্ত করার জন্য আপনারা সরকারকে কোনো সুপারিশ করেছেন, বা ফার্মাসিস্টদের কি কাজ কি করছে আমাদের জন্য? আমাদের দেশে তো হাজার হাজার ফার্মাসিস্ট আছেন, তাদের গবেষণাটা কি, তাদের রিসার্চটা কি? আপনি এই বিষয়টি সরকারকে আপনারা কোনো সুপারিশ করেছেন বা বলেছেন আপনাদের পক্ষ থেকে, ফার্মা কোম্পানিগুলোর পক্ষ থেকে সরকারকে কোনো অ্যাডভাইস করা হয়েছে কি? আপনি একটা ভালো প্রশ্ন করেছেন, বাট এখন পর্যন্ত আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। তো বেসিক্যালি আমরা যারা লোকাল ফার্মা কোম্পানিগুলোতে আছি, আমরা যারা মার্কেটিং এ আছি বা ফ্যাক্টরিতে আমরা কাজ করি বা আমরা R&D তে কাজ করি, আমরা বর্তমানে আসলে এই সিচুয়েশনটা নিয়েই সবাই ফোকাসড। তবে আমাদের কিছু প্রফেশনাল বডি আছে যারা এটা নেতৃত্ব দিচ্ছেন এবং তারা কন্টিনিউয়াসলি সরকারের বিভিন্ন পর্যায়ে এই নিয়ে তারা কথাবার্তা বলছেন। ভবিষ্যতে হয়তোবা আমরাও সরকারের দিক থেকে আরেকটু সাপোর্ট পাবো। তবে এখানে একটা কথা বলার দরকার আছে, সেটা হচ্ছে যে লোকাল যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আছে তারা এখন খুব হেভিলি ইনভেস্ট করছে তাদের R&D ফ্যাসিলিটিতে, এবং এই বর্তমান কোভিড পরিস্থিতিতে তাদেরকে এটা একটা আই ওপেনিং যে আমরা এক ধরনের ফর্মুলেশনে সীমাবদ্ধ ছিলাম, এখন আমরা আরেকটু স্পেশালাইজড ডোজেস ফর্মের ক্ষেত্রে হয়তো আরেকটু বেশি ফোকাসড হবো। এবং এখানে শুধু ফার্মাসিস্ট না, এখানে ফার্মাসিস্টের পাশাপাশি বায়োকেমিস্ট, মাইক্রোবায়োলজিস্ট এবং যারা হেলথ টেকনোলজিস্ট আছেন, এখানে সবারই এখানে কন্ট্রিবিউট করার সুযোগ আছে। এবং এই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিটাকে আরেকটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার সুযোগ আছে। এবং সেই সুযোগটা বাংলাদেশের যারা এন্টারপ্রেনার আছেন, যারা ফার্মাসিউটিক্যাল সেক্টরটাকে লিড করছেন, তারা কিন্তু একটা কন্টিনিউয়াস সাপোর্ট দিয়ে যাচ্ছেন। এবং এখানে আপনি জেনে খুশি হবেন, এখন অনেক ফার্মাসিস্ট আছেন, যারা বায়োকেমিস্ট আছেন, মাইক্রোবায়োলজিস্ট আছেন, যারা বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে এসে এখন বাংলাদেশে এই গবেষণায় আবার নিজেদেরকে নিয়োজিত করছেন। তো সেই ক্ষেত্রটা তৈরি হচ্ছে এবং আমরা আশা করছি ভবিষ্যতে এই প্রবণতাটা আরো বাড়বে এবং দেশের সবার এই সম্মিলিত প্রচেষ্টায় দেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আরো এগিয়ে যাবে এবং ফার্মাসি অ্যাজ এ প্রফেশন আরো অনেক দূর এগিয়ে যাবে এবং দেশের এই স্বাস্থ্য সেবা খাতে আরো বেশি অবদান রাখতে পারবে। ধন্যবাদ। দর্শক, আপনি ছিলেন ক্যাম্পাস লাইভ 24.com এর লাইভ অনুষ্ঠান। তো এক ধরনের প্রশ্ন, মানে একই ধরনের প্রশ্ন অনেক এসছে, সেটা হচ্ছে কখন আমরা ভ্যাকসিন বলে, মানে প্রশ্নটা এরকম, কেউ বাংলায় কেউ ইংলিশে করেছেন, when vaccine will come in Bangladesh। এই প্রশ্নটা দেখলাম ঘুরে ফিরে অনেকেই একই ধরনের প্রশ্ন করছেন, জানতে চেষ্টা করছেন যে আসলে কখন আসবে। তো এই বিষয়ে আরো কি খোলামেলা বলা যেতে পারে? সরকার থেকে আরো কোনো উদ্যোগ মানে হচ্ছে বা উদ্যোগ নিচ্ছে, বা অন্য দেশ থেকে আমাদের সহযোগিতা আরো কি আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে? জি, এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা যাতে তাড়াহুড়ো করতে গিয়ে আমাদের পেশেন্টদেরকে লাইফটাকে রিস্কে না ফেলি, এটা কিন্তু আমাদের একটা দায়বদ্ধতা। বিকজ এখানে সেফটি এবং এফিকেসি দুটোরই একটা আমাদেরকে নিশ্চিত করেই তারপরে কিন্তু ভ্যাকসিনটাকে আনতে হবে। কোনো কাট কর্নার করার সুযোগ নেই, যাতে করে সেফটি এবং এফিকেসির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। যেখানে একটি ভ্যাকসিন ডেভেলপ করতে এর আগে আমি এর আগেও বলেছি যে 28 বছর লেগেছে, 15 বছর লেগেছে। তো সেখানে আমরা 18 মাসে একটা ভ্যাকসিন আনতে পারছি। বাট এই সাথে সাথে যে চ্যালেঞ্জটি আছে এবং বিশ্বব্যাপী যে জিনিসটা আলোচনায় আসছে, বিশেষ করে রাশিয়ার যে ভ্যাকসিনটার ক্ষেত্রেও, যে এখানে ক্লিনিক্যাল ট্রায়ালটা পর্যাপ্ত ছিল কিনা, এটা নিয়ে একটা ডিবেট চলছে।
বাট সেটা অবশ্যই সেটার সেটার পিছনে তাদের কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে অবশ্যই। এবং এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে, আমরা ভ্যাকসিনটা খুব দ্রুত চাই, বাট এট দি সেম টাইম আমরা যাতে একটা সেফ এবং ইফেক্টিভ ভ্যাকসিন পাই। তো সেটার জন্য আমাদেরকে একটু সময় ধৈর্য ধরতেই হবে, এটার কোনো বিকল্প নেই। জি জনাব জিয়াউদ্দিন, এই নতুন করে একটি শব্দ আমাদের কাছে কানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা শুনতে পাচ্ছি, করোনা ভ্যাকসিন রাজনীতি। দেখুন মানুষ অনেক বেশি মানুষ মরছে, আমাদের দেশেও হাজারের উপর 1,000 মানুষ মারা গেছে, 9 লাখ মানুষ মারা গেছে সারা দুনিয়া। এই পরিস্থিতিতে করোনা ভ্যাকসিন নিয়ে, টিকাটা নিয়ে রাজনীতি হয়, এটা আসলে কি ধরনের রাজনীতি? মানবিকতা কি হারিয়ে গেছে? মানুষ কি তার অবস্থান থেকে সরে গেছে? এত বড় একটি ধাক্কা আসলো মানুষের উপরে, তারপরেও কি মানুষ তার মানবিকতা, মনুষ্যত্ব, তার যে বিবেকবোধ, চিন্তাবোধ, ওটা বাদ দিয়ে নিয়ে রাজনীতি শুরু করেছে? এই বিষয়ে আপনার যদি কিছু বলতেন। হ্যাঁ, সেটা আমরা যদি দেখি ইনফরমেশন নিউজ পেপারে বা মিডিয়াতে আসে, বাট আমি ফিল করি অ্যাজ এ অপটিমিস্টিক পার্সন হিসেবে এটা নিয়ে আমাদের আসলে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। কারণ এখানে কাইন্ড অফ রাইভালরিটা হচ্ছে যে কার কন্ট্রিবিউশনটা বেশি হবে, কে তো আগে এটাকে সার্ভ করবে ম্যানকাইন্ডকে, এইখানে একটা ইস্যু থাকে কম্পিটিশনের, যেটা আমরা দেখতে পাচ্ছি ইউএস এর সাথে রাশিয়া হচ্ছে, বন্ধ হচ্ছে। এটা একটা ইস্যু। আর একটা হচ্ছে গিয়ে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো বা আমাদের কান্ট্রিগুলোকে কে সার্ভ করবে বা আমরা কার হেল্পটা আগে নিব। তো সেটা নিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের যদি সংক্ষেপে বলি, চায়না এবং ইন্ডিয়া দুইটা আমাদের ওয়েল উইশার হিসেবে আছেন ভ্যাকসিন নিয়ে। তো তাদের মধ্যে একটা কম্পিটিশন হচ্ছে যে কারা ট্রাই করবে, কাদের কাছে আমরা আগে এক্সপেক্ট করছি ভ্যাকসিনটা। তো কাইন্ড অফ রিকগনিশন, কাইন্ড অফ পাইওনিয়ারশিপ নেওয়ার জন্য কিছুটা পলিটিক্স হচ্ছে, হ্যাঁ কিছুটা মেরুকরণ হচ্ছে। বাট আমি মনে করি এটাতে আমাদের মাস পিপলের জন্য তেমন কোনো উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, কারণ এই বিষয়টাকে সবাই ভ্যাকসিনের প্রয়োজনীয়তাটা সবাই ফিল করছেন এবং সবাই খুব জেনারেল যার যার লেভেল থেকে এটাকে কন্ট্রিবিউট করার জন্য। এবং বাংলাদেশের ক্ষেত্রে যদি পার্টিকুলার বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের ভ্যাকসিনের জন্য কিন্তু ডাব্লিউএইচও কে যেমন বাংলাদেশের পক্ষ থেকে অ্যাপিল করে রাখা হয়েছে প্রায়োরিটি বেসিস দেওয়ার জন্য, প্লাস এডিবি এবং ওয়ার্ল্ড ব্যাংক দুটো ফান্ডই আছে কিন্তু এই ভ্যাকসিনটার জন্য বাংলাদেশের জন্য। তো তারাও কিছুটা ফান্ড দিবে সো দ্যাট উই ক্যান অ্যাকিউর দিস ভ্যাকসিন অ্যান্ড ডিস্ট্রিবিউট ইন among ourselves. So there is lots of possibility I think. হ্যাঁ, আমাদের প্রচুর সুযোগ আছে, অনেকগুলো ডোনার গ্রুপ আছে যারা দিতে আছে। সো হোপফুলি আমরা পাবো ভ্যাকসিন। আরেকটু প্রশ্ন আমার দর্শক সারি থেকে বারবার আমাদেরকে করা হচ্ছে, সেটা হচ্ছে গণস্বাস্থ্য নিয়ে যে কোন ধরনের রাজনীতি হচ্ছে, গণস্বাস্থ্য আসলে কি করছে, কতটুকু কাজ করেছিল, ওরা কিটের বিষয়ে কতটুকু এগিয়েছিল, কেন তারা পিছিয়ে গেছে, কেন তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না, এই বিষয়ে যদি ছোট্ট করে কিছু বলতেন গণস্বাস্থ্যের বিষয়টা। সেটা হচ্ছে গণস্বাস্থ্য। আমি এটা বলবো যে এই প্যান্ডেমিক সময় অনেককে আমরা দেখেছি এগিয়ে আসার ক্ষেত্রে, এবং অনেক এভারেজ কাজের বাইরে এসে এক্সট্রাঅর্ডিনারি কাজ করছে। তো আমি গণস্বাস্থ্যটাকে সেভাবে দেখি বা গ্লোবেলটাকে সেভাবে দেখি যে তারা কিন্তু এই একটা আর্জেন্সিকে মিট করার জন্য অনেক কিছু নিয়ে এসছে। বাট হ্যাঁ, যেটা হয় যে সায়েন্স তো একটা প্রোটোকলের মধ্য দিয়ে চলে। হ্যাঁ, ইস্তিয়াক আরো ভালো করতে হবে, হ্যাঁ যেহেতু ম্যানুফ্যাকচারিং সাথে ভালো দেখে। তো অনেকগুলো প্রোটোকল মেনটেন করে, অনেক ডাটা মেনটেন করে, অনেক সেফটি এনশিওর করে কিন্তু ড্রাগ বা টেস্টিং কিট বল না কেন এগুলোর প্রসেসগুলো অ্যাপ্রুভাল পায় এবং হচ্ছে কি সেটা মানুষের উপরে প্রয়োগ করা হয়। তো ভ্যাকসিনের ক্ষেত্রে যেটা হচ্ছে, এখন আমরা 18 মাসে ভ্যাকসিন পাবো, যেটা যেন আমাদের ভালো দিক, তেমনি আমরা ভয় পাচ্ছি যে 18 মাসে এটা কি পর্যাপ্ত এফিকেসি এবং সেফটি পাস করে আমাদের কাছে আসছে কিনা। কারণ যেখানে একটু তাড়াহুড়ো হচ্ছে এবং টাইমটাকে অ্যাক্সিলারেট করা হচ্ছে। তো এই কনসার্নটা কিন্তু আগে একটা ভ্যাকসিন দিতে গিয়ে যদি আবার সেটার পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট যেটা আমরা বলি সেটা যদি আরো ডেঞ্জারাস হয় এবং সেটা যদি আরো 3 থেকে 5 বছর বা অনেক পরে গিয়ে রিভিল হয়, সেটা আমাদের জন্য কেমন হবে? ডেফিনেটলি ভালো হবে না। এই বিষয়গুলো যখন নিয়ে প্রোটোকলের মধ্যে জিনিসগুলোকে ফেলা হয়, তখন কারো কাছে বা আমাদের কাছে মনে হতে পারে যে ইট গোজ অ্যাগেন্স্ট মি বা ইট গোজ অ্যাগেন্স্ট মাস পিপল। আসলে ব্যাপারটা এরকম না, প্রোটোকল মানতেই হবে আমাদেরকে। অ্যাজ ফার অ্যাজ আমাদের নলেজ যতটুকু আছে, সেই নলেজ আমাদের বেস্ট পসিবল যেটা প্রোটোকল আমাদেরকে সেটা ফলো করতে হবে। তো সেক্ষেত্রেই ওই যে যেটা বলছেন কিটের কথা, টেস্টিং কিটের কথা,
তো সেটা কিন্তু আসলে কিন্তু আমরা 100% অ্যাকুরেসি টেস্ট দেয় না, আমরা যত জানি ফার্মাসি। এখন পর্যন্ত আরটিপিসিআর বা রিয়েল টাইম যেটা বলছে প্রাইমারি চেইন রিঅ্যাকশন, এটাকে বলা হচ্ছে বেস্ট মেথড টু আইডেন্টিফাই ডিজিজ। তো এই বিষয়গুলো আসলে আমাদের একটু বোঝাশোনায় বা একটু আমাদের অ্যাসপিরেশনের সাথে হয়তো সাংঘর্ষিক পাঞ্জা হয়ে যায়, বাট এটা আমি পজিটিভলি দেখি। ওকে, মেয়েদের পক্ষ থেকে অনেক প্রশ্ন আসছে, তো একই ধরনের প্রশ্নগুলো। নীলা নামে একজন প্রশ্ন একই প্রশ্ন করেছেন, দেখতে পাচ্ছি উনি বারবার একই কথা আসতেছে যে কবে বাংলাদেশে আসবে। কেউ বলছেন বাংলাদেশে কি ভ্যাকসিন আসবে, মানে প্রশ্নবোধক চিহ্ন। মানে তাদের এখনো মানে ভয় শঙ্কা কাটেনি, একটু শঙ্কিত হয়ে প্রশ্নটা এমন যে বাংলাদেশে কি আদৌ আসবে। এই একটা মানসিকতা কেন হয়ে গেল আমরা আসলে বুঝতে পারিনি। এবার আমরা যেতে চাই। জি প্লিজ। আসলে আমরা কোভিড-19 আমাদের জীবন যাত্রাটাই পাল্টে গেছে। তো সবাই এটা থেকে বের হয়ে আসার একটা পথ খুঁজছে। তো সবাই মনে করছে যে এই ভ্যাকসিনটাই হবে একটা অবলম্বন। এটা হলেই আমরা হয়তোবা একটা ভ্যাকসিন নিয়ে নিলাম, তো আমরা নরমাল। বাট ব্যাপারটা আসলে এরকম নয়। আমার মনে হয় না যে খুব দ্রুত আমরা এই পরিস্থিতি থেকে বেরোতে পারবো। ভ্যাকসিন আসলেও এটার একটা সহজলভ্য হতে একটু সময় নিবে, এবং সেক্ষেত্রেও একটা প্রায়োরিটাইজেশনের প্রশ্ন আসবে, কারা আগে পাবে, কারা পরে পাবে, কাদের আগে দরকার। এটাও একটা মানে আমার যদি একটা লিমিটেড রিসোর্স থাকে, আমি অবশ্যই চেষ্টা করবো সেটাকে এফিশিয়েন্টলি ইউজ করতে। তো সেটা একটা সরকারি পলিসির ব্যাপার, এটা যারা এটা নিয়ে কাজ করছেন তারা এটা আরো ভালো বলতে পারবেন। বাট আমাদেরকে আসলে কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে, এটা আরো কিছুদিন অন্তত পক্ষে নিজেদের নিরাপত্তার স্বার্থেই। যে এটা কোনো কুইক ফিক্স নেই এখানে যে আমি একটা ভ্যাকসিন নিলাম আর ঠিক হয়ে গেলাম, বিষয়টা এরকম না। আমাদেরকে আরো কিছুদিন এই নিউ নর্মাল সিচুয়েশনের সাথে অ্যাডাপ্ট করে নিতে হবে, এবং কিছু স্বাস্থ্যবিধি আমাদেরকে মেনে নিতেই হবে। এটা এর আসলে কোনো বিকল্প নেই। এটা বাংলাদেশে শুধু না, এটা সারা বিশ্বেই একই পরিস্থিতি। উন্নত বিশ্বেও এটার ব্যতিক্রম নয়, এবং বরং সেখানে এটার ক্ষতির মাত্রাটা আরো অনেক ব্যাপক। আমরা এটা একটা আমাদের বিশেষ আমরা সৃষ্টিকর্তার কাছে আমাদের একটা বিশেষ রহমত যে আমরা আমাদের প্রত্যেকটি জীবনই গুরুত্বপূর্ণ, বাট যেভাবে ছড়ানোর কথা ছিল আমরা হয়তোবা সেভাবেই জিনিসটা হয়নি। বাট প্রতিটি জীবনে, আমি আবার বলছি, গুরুত্বপূর্ণ আমাদের কাছে। যার স্বজন হারিয়েছে উনি বুঝতে পারবেন এটার ড্যামেজ কতটুকু হয়েছে। বাট এটার ক্ষতিটা আরো ব্যাপক আকারে হতে পারতো। এটা হচ্ছে আমাদের আমরা যদি অপটিমিস্টিক হই যে হয়তোবা এটা আমাদের একটা দিক, যেটা আমাদের ক্ষতির মাত্রাটা আরো বেশি হতে পারতো। ওকে জনাব ইশতিয়াক আহমেদ, এবার আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে করোনার ভ্যাকসিন বা টিকাটা মনে করেন ধরে নিলাম আমাদের আশা করি এই টিকাটা ব্যবহার করার জন্য সাধারণ মানুষ ব্যবহার করবে, গণমানুষ ব্যবহার করতে চায়, সবার কাছে পৌঁছে দিতে কোন ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, পদক্ষেপগুলো আমরা নিতে পারি, এবং আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য আপনার কোন মানে সরকারকে কোনো অ্যাডভাইস বা কোন ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য? এটা সরকারেরও দায়িত্ব আছে, ফার্মাসি জি 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 ক্ষমতা আছে। এর পাশাপাশি আরেকটা বিষয় জানবার ইচ্ছা করে আমি বলছি, এর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের একটা কোম্পানির কথা নিশ্চয়ই আপনার মনে আছে, সে ভদ্রলোক কাঁদলেন, আমরা একটা বিশাল আবিষ্কার করে ফেলেছি কিছু একটা, কিন্তু হঠাৎ করে হারিয়ে গেল, এটা কেন? আসলে কি আমাদের বাংলাদেশে কিছু আবিষ্কারের দিকে এগোচ্ছে? জি অবশ্যই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এবং বাংলাদেশের এই ফার্মাসিউটিক্যাল সেক্টরে বাংলাদেশ একটা বেশ ঈর্ষণীয় স্থান করে নিয়েছে। এবং আপনারা দেখতে পেয়েছেন অলরেডি যে বাংলাদেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো রেমডেসিভির বলেন, তারপরে আরো যেসব করোনা সংক্রমণের শুরু থেকেই যেই বিশ্বব্যাপী যেই মেডিসিন গুলো ওয়াইডলি ইউজ হয়েছে, ফ্যাভিপিরাভির ছিল একটা এর মধ্যে, তো যতগুলো মেডিসিন গ্লোবালি অ্যাভেলেবল হয়েছে খুব দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ কিন্তু সেটা বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবল করতে পেরেছে। তো এটি একটি সাফল্য অবশ্যই, এবং সেখানে কিন্তু বাংলাদেশ সরকারও অনেকটা এগিয়ে এসেছে। কিছু কিছু ক্ষেত্রে তারা ফ্রি, যদিও এই ওষুধগুলো অত্যন্ত ব্যয়বহুল, বাট সরকারি বিভিন্ন হাসপাতালে তারা এটা বিনামূল্যে সরবরাহ করেছে, আমরা জানি।
এবং যেটা আমি ভ্যাকসিনের ব্যাপারে বললাম আবারও, যে এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা প্রোগ্রাম আছে যে কিছু দেশকে তারা বিনামূল্যে সরবরাহ করবে, সেটার জন্য তারা একটা ক্রাইটেরিয়া সেট করেছে এবং বাংলাদেশ কিন্তু সেই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। তো আমরা আশা করবো বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদেরকে যে ভ্যাকসিন গুলো প্রোভাইড করবে এজ এ চ্যারিটি, সেইগুলো আমরা বিনামূল্যেই পাবো। তো যেটা বিনামূল্যে পাবো সেটা অবশ্যই হয়তো আমাদেরকে কিনতে হবে না। আর যদি বেসরকারি খাতে যে ভ্যাকসিন গুলো আমাদেরকে আসবে সেটার ক্ষেত্রেও দাম একটা সহনশীল পর্যায়ে থাকবে বলেই আমরা মনে করি, এবং এরপরেও সেখানে সরকারি ভর্তুকি দেওয়ার সুযোগ আছে, সেটা সরকার অবশ্যই বিবেচনা করবে জনসাধারণের চিন্তা করে। তো আমরা এখনো বিশ্বাস করি যে সরকার এটাকে সহজলভ্য করার জন্য, এখানে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আছেন, তাদেরও এখানে রোল আছে। তো তারাও হয়তো বা এখানে পদক্ষেপ নেবেন যাতে করে এই ভ্যাকসিনটা সহজলভ্য হয় এবং সাধারণ মানুষ যাতে এটাকে ভোগ করতে পারে। ধন্যবাদ জনাব ইশতিয়াক আহমেদ। তো আমাদের প্রোগ্রাম প্রায় শেষেই চলে আসছে, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ করে দেওয়া হচ্ছে এবং সময় আমাদের আর থাকতে দিচ্ছে না। তো আপনার কাছে সর্বশেষ যে জানার প্রশ্নটা সেটা হচ্ছে, জানার না যে সেটা বিষয়ে, আপনি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আছেন এবং ভালো পজিশনে আছেন, বাংলাদেশের মানুষকে এই কোভিড-19 এর মোকাবেলায় আমরা কি পদক্ষেপ আমরা নিতে পারি, আর ভ্যাকসিন আসলে পরে আমাদের কি প্রিপারেশন দরকার, সামান্য একটা মেসেজ আপনার পক্ষ থেকে, একটা বার্তা, ছোট্ট একটা বার্তা আমরা পৌঁছে দিতে চাই, দেশ বিদেশে ছড়িয়ে দিতে চাই, যদি একটু বলেন। এখনো আমি বলবো যে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারটা এখনো আগের মতোই একই রকম গুরুত্বপূর্ণ, যদিও আমরা এই বিষয়টাকে অনেকটা হালকাভাবে নিচ্ছি বলে আমার কাছে মনে হচ্ছে। প্রতিদিনের যখন আমরা বের হই রাস্তায় দেখ পাচ্ছি যে প্রয়োজনীয় পিপি ইউজ করা হচ্ছে না, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার কথা বলা হচ্ছিল, সেটাও এখন আর মেনটেন তেমন একটা হচ্ছে না। মানুষ জীবিকার প্রয়োজনে বেরিয়ে পড়েছে এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানা সম্ভব হচ্ছে না অনেক ক্ষেত্রে। আমরা বাজারে যখন যাচ্ছি আমরা একই ধরনের পরিস্থিতি দেখতে পাচ্ছি। তো এটা আমাদেরকে একটু শঙ্কিত করে ফেলে যে আসলে এই বিষয়টা এরকম নয় যে কোভিড সিচুয়েশনটা আমাদের কন্ট্রোলে চলে এসেছে বা এটা আর কোনোভাবেই ক্ষতি করতে পারবে না, বাট যে কোনো সময় এটা কিন্তু আবার জিয়া যেটা বললেন, যে কোনো সময় এটার কিন্তু মাত্রাটা আবার বেড়ে যেতে পারে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তো সেই ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারটাই সবার আগে আসবে এবং এরপরেই আসবে ভ্যাকসিনের বিষয়টা। যখন আমরা সেটা পাবো তখন অবশ্যই একটা প্রোটোকলের মধ্য দিয়ে আমাদেরকে সেটা অবশ্যই একটা বিধি বা একটা নীতিমালার মাধ্যমেই এটা প্রয়োগ করা হবে। তো তার আগ পর্যন্ত আমাদেরকে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে এবং কর্মক্ষেত্রে ইভেন সেখানে এই স্বাস্থ্যবিধি মেনে চলার আসলে কোনো বিকল্প নেই। এটাই আমার মেসেজ যারা আমরা প্রতিদিন কর্মক্ষেত্রে বেরোচ্ছি তাদের ক্ষেত্রে, এবং বাসায় যাদের বয়স্ক মানুষজন আছেন, বাবা মা আছেন, তাদের ক্ষেত্রে তারা যাতে ক্যারিয়ার না হয়ে যান এবং তাদের হয়তো বা কোনো ক্ষতি হচ্ছে না, বাট তাদের অজান্তেই তাদের পরিবার পরিজনের একটা বিরাট ক্ষতি ডেকে আমরা যাতে না আনি, বিপদ যাতে ডেকে না আনি, সেই ব্যাপারে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। জি, ধন্যবাদ। ধন্যবাদ জনাব ইশতিয়াক আহমেদ। আমরা শেষ করতে শেষের বক্তব্য, শেষ ভালো যার সব ভালো তার, সেই অবস্থায় জনাব জিয়াউদ্দিন, একই সেম কোশ্চেন আপনাকেও। আসলে আমরা এই কোভিড থেকে বাঁচার জন্য আমরা হন্য হয়ে করছি, পথ আবিষ্কারের চেষ্টা করছি, সরকার করছে। আমাদের দেশে যে মাস্ক পরার কথা, আমরা কিন্তু সেই নিয়ম কানুনই ছিলেন যে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য, কিন্তু আমাদের দেশের, আমি আপনার অবশ্যই অভিজ্ঞতা থেকে আপনি বলছেন, আমরাও বলছি, আমরা বিভিন্ন জায়গায় যাই, দেখতে পারি যে মানুষ একেবারে অনুভূতিহীন হয়ে যাচ্ছে, একেবারে স্বাভাবিকতায় ফিরে আসছে এমনটি মনে হয়। এই অবস্থায় আমাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ, জনগণের উদ্দেশ্যে কি মেসেজ, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর পক্ষ থেকে আপনাদের কি মেসেজ, সরকার কি উদ্যোগ দিতে পারে, ছোট্ট করে যদি আমাদেরকে বলতেন। জি, একজন ইশতিয়াক আহমেদ বলেছেন সেটাই শুরুতে, যে স্বাস্থ্যবিধি মানতে হবে ব্যক্তিগত পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতেও। সরকারের যে রুল আছে সেগুলো চালিয়ে যেতে হবে, সেখানে যেন কোনো শিথিলতা না আসে বা কোনো কার্টেল না করি আমরা, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে কি, আমরা এই প্যান্ডেমিকের সময়টায় প্রায় 6 মাস বা 7 মাস হয়ে যাচ্ছে, আমরা কিছু কাজ করেছি যেগুলো হয়তো ওভার এক্সাইটমেন্টে করেছি, লাইক কিছু ড্রাগ বা মেডিসিন আমরা নিজেরা সেলফ প্রেসক্রাইব করেছি, আমরা বলতে পারছি মাস্ক বলে কথা, সেলফ প্রেসক্রাইব করেছি, নিজেরাই কিনে খাচ্ছি বা স্টোর করছি। সো ইটস নট এ মানে আইডিয়াল সিচুয়েশন। আমাদেরকে এক্সপার্টদের হাতে এক্সপার্টাইজটা ছেড়ে দিতে হবে। আমাদের ক্লিনিশিয়ান যারা আছেন, যারা হেলথ কেয়ার প্রোভাইডার আছেন, তাদের কাছে আমাদের ট্রিটমেন্ট সিক করতে হবে এবং তারা যেটা করছেন সেই গাইডলাইনে চলতে হবে।
এটা মাথা রাখা উচিত। তো আমরা এর মধ্যে হয়তো সেইটা অনেকটা সিচুয়েশনের কারণে হোক বা অনেকটা আউট অফ ফিয়ার থেকে আমরা এই কাজগুলো করেছি, নিজেরা সেলফ মেডিকেট করেছি বা মেডিসিন স্টোর করেছি, সেটা আমরা না করি। আমরা এক্সপার্টদের ওপিনিয়ন নিই এবং আমাদের কিন্তু হেলথ সেক্টর অনেক ইমপ্রুভ করেছে, তো আর অনেক পথ যাওয়া বাকি আছে। বাট আমি মনে করি আমাদের পাবলিক এবং প্রাইভেট বোথ ওয়েতে আমাদের অনেক ভালো ভালো ইনস্টিটিউশন হয়েছে, হসপিটাল হয়েছে, অনেক ভালো ভালো ইনস্ট্রুমেন্ট আসছে, অনেক ভালো ভালো টেস্ট হচ্ছে এবং আমাদের ফিজিশিয়ানদেরও অনেক ভালো ভালো আমাদের মানে এক্সাম্পল আছে যারা মানে ওয়ার্ল্ড ওয়াইড মানে সুনাম করেছে। তো আমাদের হেলথ সিস্টেমের মধ্যে আস্থাটা ফিরে আসা উচিত। আমি মনে করি সেটা আগের তুলনায় বেড়েছে, বাট আমাদের আরো অনেক বেশি এটাকে মানে অ্যাকনলেজ করা উচিত যে আমরা আমাদের সেক্টর আমাদেরকে মানে প্রপার ট্রিটমেন্টটা দিতে পারবে বা পারছে এবং আমাদের সেটা মেনে চলা উচিত। এবং অ্যাজ এ ফার্মাসিউটিক্যাল কোম্পানি হিসেবে আমাদেরও যে দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এতদিন ছিলাম, আমরা যে এতগুলো ড্রাগ অ্যান্টিভাইরাল লাইক ফাইভিপিরাভির, রেমডেসিভির, আরো অনেকগুলো যেগুলো পাইপলাইন ছিল, মেবি একটু হতে পারে ফর কোভিড, সেগুলো নিয়ে আমরা কাজ শুরু করে ফেলছি এবং সেই জন্য কিন্তু আমাদের প্রচুর ইনভেস্টমেন্ট হয়েছে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো। সেই ম্যাটেরিয়ালগুলো হাই ম্যাটেরিয়াল মানে হাই এক্সপেন্সিভ ম্যাটেরিয়ালগুলো পারচেস করতে হচ্ছে আমাদেরকে, কারণ যেহেতু ওই লকডাউনের সময় ট্রান্সপোর্টেশন সিস্টেম প্রপার ছিল না, আমাদেরকে অনেক হায়ার রেটে বাই এয়ার বাই শিপগুলোকে মানে শিপমেন্টগুলো অ্যাভেল করতে হয়েছে। তো এগুলো ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু করতে হয়েছে যেটা রেগুলার সময়ের তুলনায় অনেক বেশি পেইনফুল ছিল, অনেক বেশি এক্সপেন্সিভ ছিল, অনেক বেশি শ্রম দিতে হয়েছে। তো আমরা সেই জায়গা থেকে বলতে চাই, আমাদের সেই রেসপন্সিবিলিটি জায়গা থেকে বলতে চাই, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো সেই রেসপন্সিবিলিটি এখনো শো করছে এবং ইন ফিউচারে শো করবে এই কোভিড উত্তরণের পরেও। এটা আমাদের একটা প্র্যাকটিসের মধ্যে ছিল এবং সেইটাকে আমরা আরো বেশি স্ট্রং করেছি প্র্যাকটিসটাকে এই কোভিড-19 প্যান্ডেমিকের সময়। তো এটা আমাদের জন্য ভালো হয়েছে এবং অ্যাজ এ হোল যেহেতু আমরা এটা এগিয়ে গিয়েছি, আরো কমিউনিটির জন্য ভালো হয়েছে। ধন্যবাদ জনাব জিয়াউদ্দিন। ধন্যবাদ জনাব জিয়াউদ্দিন। দর্শক শ্রোতা, দেশ বিদেশ থেকে যারা শুনছেন, ক্যাম্পাস লাইফ 24 পক্ষ থেকে আবার আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। সর্বশেষ অবস্থায় আমরা বলতে চাই যে কোভিড-19 সারা দুনিয়াতে, বিশেষ করে আমাদের বিশ্বের বা উন্নয়নশীল দেশ হিসেবে বা উন্নত দেশে সিঁড়িতে যাওয়ার অবস্থানের একটি দেশ হিসেবে আমরা অনেক দুঃখ, বেদনা, যন্ত্রণা, কষ্ট স্বীকার করেছি এবং আমরা প্রতিনিয়তই আমরা স্বীকার করছি সেই বেদনাগুলো, সেই কষ্টগুলো। আমাদের স্বজন ধারা যারা আছেন তাদের প্রতি আমরা ব্যথিত, যারা স্বজন হারিয়েছেন তাদের প্রতি আমাদের সত্যি মর্ম বেদনা রয়েছে। আমরা তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। আমরা চাই আবারও আমরা সেই সোনালী দিনে ফিরে যাই, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় আমরা ফিরে আসি। সেই স্বপ্ন, সেই প্রত্যাশা এবং আপনাদের মতো যারা অগ্রণী ভূমিকা রাখছেন, যারা দেশের জন্য, মানুষের জন্য, সভ্যতার জন্য, বিশেষ করে আমাদের বাংলাদেশের জন্য কাজ করছেন, তাদের শুভকামনা আমাদের পক্ষ থেকে রইল। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ জানি, নিরন্তর শুভেচ্ছা জানি। আজকে আমাদের এই আয়োজন এখানে শেষ করছি। দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো আলোচনায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শান্তিতে থাকবেন, সে প্রত্যাশা ব্যক্ত করে আজকের আয়োজন এখানেই ইতি টানছি। ধন্যবাদ সবাইকে।